দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় মার্কিন নতুন শুল্ক নীতি ও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন জনাব আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আশরাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শকেরা, এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনায় ফিরব, তার আগে শুধু জানিয়ে রাখছি যে বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজারের মধ্যে অন্যতম হলো মার্কিন বাজার। এই মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি নিয়ে গত 1-1.5 বছরে নানান রকম নিত্য নতুন এই শর্ত আরোপ হয়েছে। বিশেষ করে শুল্কর বিষয়টি, প্রথমে ট্রাম্প প্রশাসন 37% শুল্ক আরোপ করে, সেখান থেকে নানান দেন দরবারের মধ্য দিয়ে সেটি 19% গিয়ে দাঁড়ায়। এরপর আবার নতুন করে সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে 10%, এবং সেটি বলা হচ্ছে জোরপূর্বক শ্রমের ব্যবহার, এর কারণে এই 10% শুল্ক আরোপ করেছে। হালে গিয়ে এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কতটা ঝুঁকিতে পড়বে, নাকি ঝুঁকি মুক্ত থেকে আগের 19% বাদ দিয়ে শুধুমাত্র এই 10% কার্যকর হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশরাফ ভাই, যেটি বলছিলাম যে আসলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে একটি বড় বাজার মার্কিন বাজার বা ইউনাইটেড স্টেটস, এই ইউনাইটেড স্টেটসের যে বাজার, সেখানটাতে আমাদের তৈরি পোশাক রপ্তানিতে এই যে শুল্ক নীতি, সর্বশেষ শুল্ক যেটা আরোপ করা হয়েছে, এর প্রভাব কতটা পড়বে? ধন্যবাদ আপনাকে। একটু শুল্কের যেই গতি প্রকৃতি এবং গত 2 বছর ধরে যেটা হচ্ছে সেটার একটু সামারি বলি আমি। দেখুন, এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের আন্ডারে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকগুলো শুল্ক ঘোষণা করেন। তার মধ্যে 40% থেকে কিছু কিছু জায়গায় 100-150%ও ছিল। পরবর্তীতে 2026-এর ফেব্রুয়ারি মাসে ইউএস সুপ্রিম কোর্ট বলে দেয় যে না, এটা অ্যাকসেপ্টেবল না, যে এই আইনে, যেই আইনের প্রয়োগে এটা করা হয়েছে সেটা অ্যাপ্লিকেবল হবে না, এবং তখন এটা রদ হয়ে যায়। তারপরে যেটা হয় যে ইউএস ট্রেড অ্যাক্টের আন্ডারে সেকশন 122-র আন্ডারে নতুন করে আবার 150 দিনের জন্য আরও 10% শুল্ক আরোপ করা হয়। সেই 150 দিন কিন্তু মাত্র পার হয়ে গেল। এরপরে যেটা হয় যে ইউএসটিআর, এটা যেদিন শেষ হয় এই 150 দিন, ওদিনই আবার অন্য আরেকটা সেকশনের আন্ডারে, সেকশন 301-এর আন্ডারে নতুন করে 10% শুল্ক আরোপ করে। ফলে আমাদের জন্য নেট কোনো ডিফারেন্স হচ্ছে না। এখানে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার যে সেকশন 301, যেটা হচ্ছে আপনার ফোর্স লেবার প্রিভেনশনের জন্য করা হয়, সেখানে কিন্তু এটা যেদিন ইস্যু করা হয় তার পরপরই এটা কিন্তু আমেরিকান আদালতেই, সিটি বলে ওরা, আপনার ট্রেড কোর্ট যেটা আমেরিকার, সেখানে এটা চ্যালেঞ্জ করা হয়। এবং চ্যালেঞ্জ করার গ্রাউন্ডটা হচ্ছে যে ট্রেড অ্যাক্টেই এটা স্পষ্ট বলা আছে, যে একটা প্রসিডিওর বলা আছে যে আপনার ইউএসটিআর ট্রেড রিপ্রেজেন্টেটিভ, তাকে আসলে স্পেসিফিক ইনসিডেন্সের বেসিসে ইনভেস্টিগেশন করতে হয়। ইনভেস্টিগেশনের বেসিসে আপনার স্পেসিফিক রেমেডিয়াল অ্যাকশনস নিতে হয়। এগুলো কিন্তু অ্যাক্ট স্পেসিফিক, যে ব্যাপারটা এমন না যে আপনি মনে করলেন কিংবা কেউ মনে করলো যে এখানে ফোর্স লেবার ব্যবহার হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে দেখাতে হবে যে এই স্পেসিফিক ফোর্স লেবারের প্রোডাক্ট আপনার আমেরিকাতে এক্সপোর্ট করার চেষ্টা হচ্ছে কিংবা করা হয়েছে। এই ধরনের সিচুয়েশন ছাড়া 301 আইনে যেটা পড়ে যেটা বোঝা যাচ্ছে যে অ্যাপ্লিকেবল না। সো এই গ্রাউন্ডেই কিন্তু এটা ইম্পোজ করার সাথে সাথে এটা চ্যালেঞ্জড হয়েছে। সো এই যে এই 10% শুল্ক যেটা আছে, সেটা থাকবে কি থাকবে না, এটা এখন আসলে আমেরিকান আদালতের বিচার্য বিষয় হয়ে গেছে। অন্যদিকে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে দেখুন, আমেরিকার জন্য যেটা হচ্ছে এখন, যে আমরা যদি একদম প্রথম থেকে শুরু করি, প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই শুল্কটা আরোপ করেন, এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যটা ছিল ট্রেড গ্যাপ কমিয়ে আনা। তার মানে হচ্ছে যে আপনি নেট আমেরিকার কাছ থেকে যা এক্সপোর্ট করছেন এবং আমেরিকার থেকে যা ইম্পোর্ট করছেন, আমাদের জন্য সেই গ্যাপটাকে কমিয়ে আনা। আমাদের এই ক্ষেত্রে দুটো বড়, আমি যদি বলি এভাবে, যে বড় ধরনের দুর্বলতা আছে, এবং সেটা একটু ব্যাখ্যা করা দরকার। যে দেখুন, আমাদের আমরা যেভাবে রুলস অফ অরিজিন যেভাবে ডিফাইন করেছি,
তাতে কি হয়, ধরেন আমরা আমেরিকা, চায়না থেকে কিংবা ইন্ডিয়া থেকে কিংবা ভিয়েতনাম কিংবা থাইল্যান্ড থেকে যদি কাপড় আমদানি করে তারপর সেটা দিয়ে কাপড় বানিয়ে অ্যাপারেল বানিয়ে সেটা এক্সপোর্ট করি, তখন এটা 100% বাংলাদেশি এক্সপোর্ট হিসেবে গণ্য করা হয়। উল্টো দিকে ধরেন আমেরিকান মাইক্রোচিপস, আপনি একটা অ্যাপল ফোন কিনলেন, হ্যাঁ, অ্যাপল ফোনটা কিন্তু এটা কিন্তু একটা আমেরিকান প্রোডাক্ট, একটা আমেরিকান এন্টারপ্রাইজ, কিন্তু এই ফিজিক্যাল প্রোডাক্টটা তৈরি হচ্ছে তাইওয়ানে, তাইওয়ান থেকে শিফট হচ্ছে বাংলাদেশে। ফলে এটাতে এবং এটা ধরেন সে আপনি যদি যে ফোনটা কিনলেন সেটার ভ্যালু যদি $1000 হয়, তার মধ্যে হয়তো বা $700-800 বেশি হচ্ছে আসলে আমেরিকান কম্পোনেন্ট। আলটিমেটলি এটা অ্যাপেলের কাছে যায়। কিন্তু আপনি যখন আমাদের রুলস অফ অরিজিন ধরে যখন আপনি হিসাব করছেন যে আমেরিকান প্রোডাক্ট বাংলাদেশে কতখানি আসলো, এই যে অ্যাপেলের $700-800 পার ফোন, এটা কিন্তু $1 ক্যালকুলেটেড হচ্ছে না। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশে আমরা যত মোবাইল ফোন ব্যবহার করি, যত কম্পিউটার ব্যবহার করি, তার মধ্যে একটা খুব বড় একটা অংশ আসলে আমেরিকান প্রোডাক্ট, আইদার আমেরিকান চিপ, মাইক্রোচিপ, অথবা আমেরিকান ডিজাইন, অথবা আমেরিকান সফটওয়্যার, অথবা আমেরিকান প্যাটেন্ট। সো এই জিনিসগুলো কিন্তু ক্যাপচার হয় না। ফলে আমরা যখন কাগজে কলমে দেখছি যে বাংলাদেশ আমেরিকাতে ট্রেড গ্যাপ হচ্ছে $6 বিলিয়ন, সেটা কিন্তু নেট এফেক্টিভলি এটা তার একটা ক্ষুদ্র একটা অংশ। কত ক্ষুদ্র অংশ সেটা আসলে এস্টিমেট করাটা ডিফিকাল্ট, বাট আমাকে যদি কিন্তু আমাদের এই যে রুলস অফ অরিজিনের কথা বললেন, তাহলে তো প্রবলেমটা বাংলাদেশের এবং এটার অ্যাকচুয়াল ক্যালকুলেশন কিন্তু তাতে হচ্ছে না একেবারেই। বাংলাদেশের রুলস অফ অরিজিন যেভাবে করা হয়েছে তাতে অ্যাকচুয়ালি যে ক্যালকুলেশনটা আমরা মার্কিন পণ্য যেভাবে আনছি সেটি ওই ক্যালকুলেশন গিয়ে ওখানটাতে অ্যাড হচ্ছে না। এটা করার একটা উল্টো একটা রাস্তা আছে, আমি যদি বলি এভাবে, যে দেখুন রুলস অফ অরিজিনের অনেক কিছু আছে যেটা আপনি নিজের থেকে চাইলেও চেঞ্জ করতে পারবেন না, কিন্তু অনেক কিছুই আছে যেটা ভেরিয়েবল। আপনি যদি বলেন যে কোন প্রোডাক্ট যদি 100% কিংবা মেজরিটি ইউএস কম্পোনেন্ট হয়, তাহলে সেটাকে শুল্ক ছাড় দেন, তাহলে দেখবেন আপনি অ্যাপল ফোনে এখন আপনি পাচ্ছেন 0 ইউএস ইম্পোর্ট। আপনি পরের দিন দেখবেন যে যারা এক্সপোর্ট করছেন তারা সবাই বলবেন এটা তো আমেরিকান প্রোডাক্ট, আপনার কিন্তু কাজ হয়ে যাবে। একই সাথে আমাদেরকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন বলি যে আমরা $8 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট করি, আমাদের নিজস্ব নেট ভ্যালু এডিশন কিন্তু $3-4 বিলিয়ন বেশি না, কারণ বাকিটা আমরা বিদেশ থেকে নিয়ে আসছি। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশকেও হয়তো বা এমন একটা স্টান্স নেওয়া দরকার যে আমেরিকাতে যে প্রোডাক্টটা রপ্তানি হবে সেটাতে বাংলাদেশে মিনিমাম ভ্যালু এডিশন কতখানি থাকতে হবে, সেই ভ্যালু এডিশন যেটা থাকবে সেটি গিয়ে আলটিমেট যোগ হবে যে এটি বাংলাদেশের এক্সপোর্ট। কারেক্ট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যদি 100% বাংলাদেশি কটন, বাংলাদেশি ইয়ার্ন, বাংলাদেশি ফ্যাব্রিক যদি বাংলাদেশি প্রডিউস করেন, তখন কি হবে আপনার এই যে আমি যে $3-4 বিলিয়ন বলছি যে 50% এটা হয়, এই ভ্যালুয়েশনটা হয়তো বা বেড়ে 70-80-90% হয়ে যাবে। সেটা হলে আমাদের জন্য কিন্তু সেটা লাভজনক হবে। সো এরকম অনেক কিছু কিন্তু আছে যেটা কিন্তু আমরা তাড়াহুড়া করে বন্ধ না করে, এই কাজগুলো নিজেরা না করে কিন্তু আমরা এমন একটা সিচুয়েশনে চলে যাচ্ছি যেখানে আসলে আমাদের নিজেদের জন্য যে বেনিফিশিয়াল এবং আলটিমেটলি ইউএস অবজেক্টিভ যেটা, সেটার সাথেও যেটা ম্যাচ করে, সেই জায়গাটায় কিন্তু আমরা যেতে পারছি না। আমরা আরো আলোচনা শুনবো আপনার কাছে। প্রিয় দর্শক, নেব একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আমাদের আলোচনার বিষয় মার্কিন নতুন শুল্ক নীতি ও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। আর এই আলোচনার জন্য অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব আশরাফ আহমেদ। আশরাফ ভাই, আমরা যে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশের রুলস অফ অরিজিনের ভিতরে একটি সমস্যা রয়ে গেছে, যে কারণে যে হিসেবটি করবার দরকার, এই বাণিজ্য ঘাটতি বিভিন্ন দেশের সাথে, শুধু মার্কিন না, বিভিন্ন দেশের সাথেই দেখবেন যে বাণিজ্য ঘাটতির যে জায়গাটা, যেখানে আমরা একটু পজিটিভ, সেখানটাতে আমাদের রুলস অফ অরিজিনটা যেভাবে কাজ করবার দরকার সেটি করছে না। এই জন্য গোড়া থেকে শুরু করতে হবে, আপনি সেই তাগিদ দিচ্ছিলেন। কিন্তু রপ্তানির আরেকটি জায়গায় আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তৈরি পোশাক সহ আমাদের টোটাল ইন্ডাস্ট্রির এখন অবস্থা কি? আমরা দেখছি গ্যাস, বিদ্যুৎ, পানি, ইউটিলিটি সব জায়গাতে একটি ব্যারিয়ার তৈরি হচ্ছে এবং একরকম হাহাকার তৈরি হয়েছে। যদি এই লাইনটাতে যদি
ঠিক মতো কাজ না করে বা জ্বালানি সরবরাহ সঠিকভাবে না হয়, তাহলে ওই 10% শুল্ক দূরে থাকুক, আমার শিল্পের কি অবস্থা হবে, আমার কর্মসংস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায়ের কথা বলি আমি। আপনি যদি আমাদের গত বছর দেড়েকের এক্সপোর্টের ট্রেন্ড দেখেন, আপনি দেখবেন এটা নিম্নমুখী। আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে নিম্নমুখী হওয়ার ওভারঅল এক্সপোর্ট সেটা নিম্নমুখী হওয়ার থেকেও আরও ডেঞ্জারাস জিনিস সেটা হচ্ছে যে আমাদের নেট কন্ট্রিবিউশন, মানে কি হচ্ছে যে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট কমছে ভ্যালুতে, কিন্তু কোয়ান্টিটি বাড়ছে কিন্তু ভ্যালুতে কোয়ান্টিটি কমছে। বাড়বে। এটা সবসময়, মানে গত এটা 40 বছরের ট্রেন্ডই তাই, যে প্রতি বছর আপনার কোয়ান্টিটি বাড়ে কিন্তু ভ্যালু ওই পরিমাণে বাড়ে না। আপনি যদি দি আদার ডেঞ্জারাস বিট হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের সুতা এবং ফ্যাব্রিক আমদানি সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। মানে হচ্ছে আমাদের নেট ভ্যালু অ্যাডিশন, যে আগে যদি আমরা ধরেন $45 বিলিয়ন এক্সপোর্ট করতাম, দেখা যেত সেটার এগেনস্টে হয়তো বা 25 কিংবা 30 বিলিয়ন ডলার ইম্পোর্ট হতো। এখন সেই পরিমাণটা বেড়ে হয়তো বা 30 থেকে 35 বিলিয়ন ডলার হয়ে যাচ্ছে, মানে নেট এক্সপোর্টটা কমে যাচ্ছে আমাদের। এটা কমাটার কারণটা হচ্ছে গার্মেন্টস, যদি আমি যদি একটা ইন্ডাস্ট্রি হিসেবে বলি, আমরা কিন্তু শুধু যে সস্তা শ্রমের উপরে নির্ভর করে স্টিচিং অ্যান্ড কাটিং অ্যান্ড মেকিং করে যে গার্মেন্টস বাংলাদেশে এক্সপোর্ট হয় তা কিন্তু না। বাংলাদেশে গার্মেন্টসের ইন্ডাস্ট্রির এক্সপানশনের প্রাইমারি কারণগুলোর একটা হচ্ছে ইকোসিস্টেমটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি চাইলে কয়েক ঘন্টার ভিতরে আপনি বাংলাদেশে বসে আপনি ফ্যাব্রিক সোর্স করতে পারবেন, আপনার যে ফ্যাব্রিক প্রডিউসার তিনি ইয়ার্ন সোর্স করতে পারবেন, এবং কয়েক ঘন্টার মধ্যেই আসলে থিওরিটিক্যালি কয়েক ঘন্টার মধ্যে এই সাপ্লাই চেনটা অ্যাক্টিভেটেড করা সম্ভব, কারণ ওই ইয়েটা আছে, ক্যাপাসিটিটা আছে। কিন্তু গত এক বছরে যেটা বিশেষ করে এনার্জি এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে দুটো ঘটনা ঘটেছে। এক নম্বর হচ্ছে আপনার এই যে ব্যাক এন্ড যে টেক্সটাইল, স্পিনিং কিংবা ফ্যাব্রিক, এই দুটো এন্ডই কিন্তু সাংঘাতিকভাবে এনার্জি এবং ওয়াটার, এই দুটো জিনিসের উপর নির্ভরশীল। সো ওয়াটারেরটা আছে একটা লং টার্ম প্রবলেম, কিন্তু আবার ইলেকট্রিসিটি না থাকলে আপনার পাম্পও কাজ করে না। সো ইলেকট্রিসিটি নাই মানে কোনো কিছুই কাজ করবে না। এবং ইলেকট্রিসিটি কাজ করতে গেলে বাংলাদেশে যেটা স্ট্যান্ডার্ড মেকানিজম যেটা তৈরি হয়ে গেছে আমাদের, আমরা ডিপেন্ডেন্ট অন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সাপ্লাই। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সাপ্লাইতে যেই সংকটটা তৈরি করা হয়েছে, সেটা থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারছি না। এবং আপনি যদি বিটিএম এর লেটেস্ট স্ট্যাটিস্টিক্স কিংবা বিকেএমই এর যে স্টেটমেন্টগুলো আমরা শুনতে পাচ্ছি, সেখান থেকে দেখি যে প্রচুর মিল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সিম্পল কারণটা হচ্ছে আপনি সিস্টেমে গ্যাস নেই। না, বিটিএমই প্রেসিডেন্ট নিজেই বলছিলেন যে তার যতগুলো ইন্ডাস্ট্রি সবগুলোই বন্ধ হয়ে আছে। কারেক্ট। সো এই যে এই ব্যাক এন্ডের, এবং এটার সাথে সাথে আরো ডেঞ্জারাস জিনিস যেটা হয়েছে, যারা স্পিনার কিংবা যারা ধরেন ফ্যাব্রিক প্রসেস করেন, তাদেরও কিন্তু একটা ওয়ার্কিং ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে। তারাও কিন্তু সুতাও আমদানি করতে পারছেন না, তারা ফ্যাব্রিকও আমদানি করতে পারছেন না, কারণ ব্যাংকের থেকে এলসি খুলতে পারছেন না, তার ব্যাংকে এলসি লিমিট নাই হয়তো বা, কিংবা তার ব্যাংক যথেষ্ট সাপোর্ট দিতে পারছে না আমদানি ফান্ডিং এর জন্য, ওয়ার্কিং ক্যাপিটাল চোক হচ্ছে একটা। সো এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের যে এক্সপোর্ট খাত সেখানে একটু প্রোডাকশন ক্যাপাসিটির একটা বড় ধরনের শর্টফল ক্রিয়েটেড হয়েছে, চাপ ক্রিয়েটেড হয়েছে। ফলে যেটা হচ্ছে, আমরা যেই লেভেলে যেভাবে আমাদের আসলে এক্সপানশন দরকার ছিল, প্রোডাকশন আউটপুট দরকার ছিল, সেটা করা যাচ্ছে না। এটার ফলে যেটা দেখছি আমরা যে ছোট ছোট ফ্যাক্টরি যাদের ক্যাপিটাল বেস ছোট, তারা কিন্তু আর সাস্টেন করতে পারছেন না, তারা অনেকেই বন্ধ হয়ে যাচ্ছেন, সেখানে যারা কর্মরত তারা বেকার হয়ে যাচ্ছেন। সো এই ট্রেন্ডটা কিন্তু, এবং আপনি যদি দেখেন যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা জিডিপি স্ট্যাটিস্টিক্স, যেটা আমার মনে হয় এই প্রথমবারের মতো দেখলাম আমি, আমার ধারণা এটা 54 বছরের প্রথমবারের মতো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে 71-এর পরে এই প্রথমবারের মতো হয়তোবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কন্ট্রাক্ট করেছে। মানে লিটারালি আপনার 0.3% মতো রিডাকশন হয়েছে, যেটা আমি কখনো দেখিনি আগে, যেটি অলওয়েজ আপ ট্রেন্ডে ছিল। আমরা গত 30 বছর ধরে, 3-4 দশক ধরে কিন্তু মোটামুটি অভ্যস্ত যে ম্যানুফ্যাকচারিং সেক্টর কিংবা ইন্ডাস্ট্রি ডাবল ডিজিট গ্রোথে থাকবে। এবং বাংলাদেশে যে আমরা যদি বলি যে দারিদ্র রিডাকশন থেকে শুরু করে যাই অর্জন যেটাই বলি না কেন, তার একটা প্রাইমারি ড্রাইভার হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং খাতের গ্রোথ। সেখানে যদি আমরা আসলে হোঁচট খাই, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের সংকট অপেক্ষা করছে।
না, তাহলে আপনি যেটি বলছিলেন যদি সেটি হয় তাহলে আমরা যে এই যে মার্কিন শুল্ক নীতি কে 10% ট্যাক্স আরোপ করলো কি করলো না, বাণিজ্য গ্যাপ যেটাই বলেন না কেন, তাহলে আলটিমেটলি সর্ববৃহৎ সেক্টর তো আরএমজি। তো সেই আরএমজিতে যদি এখন আপনি আনইন্টারাপ্টেড গ্যাস এবং ইলেকট্রিসিটির সাপ্লাই না পান, তাহলে এর এই যে প্রোডাকশন আমরা যেটা বলছিলাম একটু আগে যে কোয়ান্টিটি বাড়ছে কিন্তু আমার ইনকাম বাড়ছে না, তো সেই কোয়ান্টিটি কোথায় গিয়ে দাঁড়াবে? কোয়ান্টিটি যদি ড্রপ করা শুরু করে, আপনার যদি প্রোডাকশনে যদি আপনি যথেষ্ট এনার্জি সাপ্লাই দিতে না পারেন, আপনার প্রোডাক্টিভ ক্যাপাসিটি কমবে, আপনার কোয়ান্টিটি কমবে। সেক্ষেত্রে কোয়ান্টিটি কমবে এবং প্রাইসও কমবেই। প্রাইসও কমবে, তার আরেকটা কারণ আছে যে দেখুন, চায়নার এক্সপোর্ট আমেরিকাতে কমে গেছে বিকজ অফ ট্যারিফস। কিন্তু এখন চাইনিজ ম্যানুফ্যাকচারাররা তখন কি করবেন? তখন তারা ইউরোপিয়ান মার্কেটে তাদের মার্কেট শেয়ার বাড়ানোর চেষ্টা করবেন। আমাদের কিন্তু 80% মার্কেট হচ্ছে, মানে আমেরিকা কিন্তু অনলি রিপ্রেজেন্টস 10% অফ আওয়ার এক্সপোর্ট মার্কেট, বাকি 80% কিন্তু নন ইউএস। সেখানে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সো ওই ইউরোপিয়ান ইউনিয়নে যদি আপনি যখন ইফ ইউ ফেস মোর কম্পিটিশন ফ্রম চাইনিজ এবং ভিয়েতনামিজ ম্যানুফ্যাকচারার্স, তখন কিন্তু ওইখানে আপনার প্রাইস রিডাকশন আরো ফাস্টার হবে। সো এখন তো অলরেডি আপনি ভিয়েতনামের সাথে কম্পিটিটিভ, ভিয়েতনাম আপনাকে ছাড়িয়ে সামনে উঠে গেছে, কারণ হাই এন্ডের প্রোডাক্টগুলো চায়নারা করে। ভিয়েতনাম আমরা মোটামুটি লো এন্ডের প্রোডাক্টটা করতাম। তো সেখানে যদি ভিয়েতনাম এই ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলো দখল করে, তাহলে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির পরিণতি কোথায়? বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে দেখুন, আপনাকে ফান্ডামেন্টাল আরেকটা জায়গায় বলি। দেখুন, আমাদের গত 20-30 বছরের আমাদের যেটা সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে চাইনিজ কোম্পানিগুলোর সাথে ইন টার্মস অফ এফিসিয়েন্সি আমরা কম্পিট করতে পারি না। তাদের যে লেভেল অফ এফিসিয়েন্সি থাকে সেটা অ্যাচিভ করতে না পারলে তাদের সাথে আমরা কম্পিট করতে পারবো বলে এটা আশা করার কোনো কারণ নেই। সো একটু যদি মিড টার্মে হিসাব করি, যে ধরেন যদি আগামী 2 বছর 3 বছরের কথা চিন্তা করি, তাহলে আপনাকে চাইনিজ ফ্যাক্টরিগুলোর লেভেলের এফিসিয়েন্সি আপনাকে গেইন করতেই হবে। সেটা করার জন্য আসলে একটা লম্বা লিস্ট আছে, অনেক কিছুই করতে হবে। সেই কাজগুলো আসলে যদি না শেষ করতে পারি, আমরা যদি ডেলিভার করতে না পারি, তাহলে তো আমরা কম্পিটিটিভ থাকতে পারবো না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই মুহূর্তে সিচুয়েশন হচ্ছে আপনি যে এক্সিস্টিং ক্যাপাসিটি আছে সেটাই আপনি রান করতে পারছেন না এনার্জি ক্রাইসিসের কারণে। এবং এখানেও একটু জিনিস বলে রাখি, দেখুন আমাদের এনার্জি ক্রাইসিস যেটা আমরা বলি, এটার প্রাইমারি কারণটা হচ্ছে প্রাইমারি এনার্জি, প্রাইমারি ফুয়েল। যে আপনি এলএনজি ব্যবহার করবেন, নাকি এইচএফও ব্যবহার করবেন, নাকি ডিজেল ব্যবহার করবেন। আমরা কিন্তু জানি যে বিপিডিবি এখন যে গ্যাস সংকট যেটা হচ্ছে, গ্যাসের কিন্তু সবচেয়ে বড় ইউজার হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন এবং বিপিডিবি। এবং বিপিডিবিকে সাপোর্ট করতে হয় দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্যাস সাপ্লাই একটা রিডাকশনে করতে হচ্ছে, ডিসরাপশন তৈরি হচ্ছে। জি। সো এটাতে রাফলি আমরা বলি যে 300 থেকে 400 MMCF ডি, মিলিয়ন কিউবিক ফিট পার ডে। সো সমস্যাটা হচ্ছে যে আপনি যদি এটার ইকুইভ্যালেন্ট যদি পাওয়ার জেনারেশন হিসাব করেন, আপনার 2,500 থেকে 3,000 মেগাওয়াটের মতো পাওয়ার জেনারেশন সাপোর্ট করে এটা। আপনার কিন্তু বিপিডিবি কিন্তু 5,000 মেগাওয়াটের মতো লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট নিয়ে বসে আছে, তারা এটা চালাচ্ছেন না। কারণ বিপিসি তাদেরকে যেই দামে এইচএফও সরবরাহ করেন সেটাতে তাদের পোষায় না। কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইসে যদি আপনি মার্ক করেন, তখন কিন্তু এটা ঠিকই কাজ করে। যেমন একটা এক্সাম্পল বলি এভাবে, যে $500 গত বছরের এভারেজ বলি, এইচএফওর দাম ছিল $500 মতো। বিপিসি এটা বিপিডিবির কাছে বিক্রি করতেন $750। এই $250 মার্কআপের কারণ বলে কিন্তু কেউ কিছু জানে না। বিপিডিবি কিন্তু জানুয়ারি মাস থেকে বিইআরসির পিছনে ঘুরছে, সেই যে এইচএফওর দাম কম, ইন্টারন্যাশনাল প্রাইসের কাছাকাছি নিয়ে আসেন, কিন্তু সেটি তো দিচ্ছে না। সেটি না দেওয়ার কারণে সামগ্রিক বিপিডিবির পক্ষে এইচএফও চালানো ডিফিকাল্ট হচ্ছে, এবং এর কারণে গিয়ে আলটিমেটলি এক্সপোর্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গায় এর গ্যাসের প্রভাবটা পড়ছে। সরকারের সেই দিকে নজর দেওয়াটা খুব জরুরি। ধন্যবাদ আশরাফ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতেই। আপনাদের শুধু জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহে শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।